Hello my dear students, especially the SSC aspirants. Welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসে আমি রয়েছি তোমাদের জন্য তোমাদের যে এসএসসি সিলেবাসে বা অন্যান্য গ্র্যাজুয়েশন বা অন্য কোথাও যেসব সিলেবাস রয়েছে তাতে যে রয়েছে কবিতাটা রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইড টুগেদার, সেই কবিতার ক্রিটিক্যাল অ্যানালিসিসের ডিসকাশন নিয়ে। এবং এই কবিতাটা আলোচনার প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই কবিতাটাকে আমরা পড়তে গিয়ে যে অসাধারণ একটা অভিজ্ঞতা লাভ করব, সেই অভিজ্ঞতার মূলে রয়েছে 3টে থেকে 4টি বিষয়। প্রথম কথা হচ্ছে এখানে প্রেমের যে আবেগ জাস্ট অসাধারণভাবে প্রকাশ করা হয়েছে। প্রেম ব্যাপারটাকে একটা অন্য লেভেলে দেখেছেন রবার্ট ব্রাউনিং। ব্যক্তিগত স্তরে তোমরা জানো বোধহয় রবার্ট ব্রাউনিং অসাধারণ একজন প্রেমিক ছিলেন। পার্সোনাল লাইফ যদি রবার্ট ব্রাউনিংকে ঘেঁটে দেখো যে এত বোল্ড একজন লাভার। বোল্ড বলতে আমি এই অর্থে বলতে যে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বোল্ড মানে প্রেমের ক্ষেত্রে যে অ্যাপ্রোচ থাকা উচিত এবং প্রেম যে বিভিন্ন রকম প্রতিবন্ধকতাকে পেরিয়ে বা তাকে উপেক্ষা করে তার ডেস্টিনেশনে পৌঁছতে পারে যদি তার মধ্যে আর্নেস্টনেস থাকে, সেটা ব্রাউনিংয়ের জীবন দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো সেই আলোচনা আমি এখনও যাচ্ছি না। তো প্রেমের যে অত্যুৎকৃষ্ট আবেগ, তার সঙ্গে রয়েছে অসাধারণ ইমাজিনেটিভ ট্রিটমেন্ট অফ দ্য মেটেরিয়ালস, তার সঙ্গে রয়েছে নেচারের অসাধারণ একটা উপস্থিতি এবং একই সঙ্গে প্রোফাউন্ড ফিলসফি অফ লাইফ। 4টে জিনিস এবং তার সঙ্গে আরও একটা জিনিসও মিশেছে, ড্রামাটিক ইন্টারেস্ট বা ড্রামাটিক প্রেজেন্টেশন, কারণ এটা একটা ড্রামাটিক মনোলগ। তো সব কিছু মিলিয়ে এই কবিতা যখন পড়বো আমরা অসাধারণ একটা কাব্যিক আমাদের এনজয়মেন্ট বা উপভোগ আমরা পাবো। তো সেই জায়গাটাতে পৌঁছানোর আগে 2-3টে কথা বলে নেওয়া খুব জরুরি যে এক্স্যাক্টলি 1855-এ এই কবিতাটা প্রথম যেখানে আসে এটা হচ্ছে মেন অ্যান্ড উইমেন বলে একটা কাব্যগ্রন্থে আসে। এবং এই ফার্স্ট অ্যাপিয়ারেন্সের পরে আমরা দেখতে পাচ্ছি কি ড্রামাটিক রোমান্সেস বলে আরেকটা কাব্যগ্রন্থে এই কবিতাটাকে আমরা পরবর্তী সময় প্লেসড হতে দেখি। তো যাই হোক, এই দুটো তথ্য আমি একটু জানিয়ে রাখলাম কারণ এটা তোমাদের হয়তো এসএসসিতে এলেও আসতে পারে। যাই হোক, তো মেন অ্যান্ড উইমেন অ্যান্ড ড্রামাটিক রোমান্সেস এই দুটো কথা একটু মাথায় রেখে দাও। এবং ইয়ার অফ পাবলিকেশন হচ্ছে 1855, 1855-তে। আরেকটা কথা এখানে বলে রাখা দরকার রয়েছে যে রবার্ট ব্রাউনিং তার যুগের অর্থাৎ ভিক্টোরিয়ান যুগে অন্যান্য রাইটারদের মতো সমসাময়িক যে যুগ, যে যুগে অনেক কিছু পরিবর্তন ঘটছিল, বাইরের জগৎটাতে প্রচুর পরিবর্তন আসছিল, বিজ্ঞান প্রযুক্তির আবির্ভাব, আমাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তার দ্বন্দ্ব, মানুষের অন্তরের মধ্যে দোলাচল, বিভিন্ন রকম সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের যে প্রবল একটা দোলা, সেই দোলাটা ব্রাউনিংকে আদপেই দোলা দেয়নি। তিনি প্রেমের জগৎ নিয়ে পড়ে থেকেছেন। তো যাই হোক, এই বিষয়টাকে একটু ছোট্ট করে উল্লেখ করে রাখলাম কারণ যুগের সঙ্গে মেলাতে গেলে ব্রাউনিংকে মেলানো যাবে না। এরপরে যে বিষয়টা ছোট্ট করে বলে নেওয়া দরকার রয়েছে সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ কাকে বলে। যারা তোমরা এর আগের কবিতার অ্যানালিসিস দেখেছো, যে যেখানে আমি ইউলিসিস তোমাদের আলোচনা করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম, তবে আবার একবার ছোট্ট করে রিমাইন্ডার যারা প্রথমবার দেখছো তাদের জন্য, যে ড্রামাটিক মনোলগ হচ্ছে সেই ধরনের একটা কবিতা। মূলত এই কবিতাটা হয় ন্যারেটিভ কবিতার মধ্যেই পড়ে, যেখানে আমরা দেখি বা হ্যাঁ মানে পিওরলি ন্যারেটিভও কিন্তু হবে না, আবার তার মধ্যে আবার যিনি বক্তা তার সাইকোলজিক্যাল এক্সপোজার থাকে। তো এটা একটা অদ্ভুত মিশ্রণ। ইটস এ কাইন্ড অফ পোয়েম where we find that some passive listener is there to whom the speaker is speaking uninterruptedly. অর্থাৎ একজন বক্তাকে আমরা পাচ্ছি, তার কথাগুলোই হচ্ছে কবিতা এবং সেই কথাগুলো তিনি একজন প্যাসিভ লিসনার অর্থাৎ নিষ্ক্রিয় শ্রোতার উদ্দেশ্যে বলে যাচ্ছেন। কেন নিষ্ক্রিয় শ্রোতা? কারণ ওই শ্রোতা কিছুই বলছেন না, শুধু শুনে যাচ্ছেন। উনি যে আছেন আমরা বুঝছি কী করে না, বক্তার যে কথা বলার ভঙ্গি, সেই ভঙ্গিটাই আমাদের বলে দিচ্ছে যে কারোকে উদ্দেশ্য করে তিনি বলছেন যিনি তার সামনে রয়েছেন। তো এই জায়গাটাতে আমরা দেখব কি প্রেজেন্স অফ টু পার্টিজ, দুজনের উপস্থিতি রয়েছে, যেটা কিন্তু নাটকের প্রথম শর্ত। যে নাটক হতে গেলে মিনিমাম কটা ক্যারেক্টার লাগে? দুটো, কারণ ডায়ালগ দরকার। এখানে যদিও আমরা ডায়ালগ পাবো না কিন্তু দুজনের উপস্থিতি পাচ্ছি। এখানে এক অর্থে আমরা দেখতে পাচ্ছি একক্তি, মানে মনোলগ, মনো কথা মানে এক, আর লগাস মানে কথা। তো সেই যে বিষয়টা একাই বলে যাচ্ছেন কিন্তু দুজনের উপস্থিতি রয়েছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে কি না, এখানে আমরা দেখব কবিতাগুলো হঠাৎ করে শুরু হয়ে যায়, ড্রামাটিক বা সাডেন বিগিনিং। এটাও নাটকের বৈশিষ্ট্য, এটা একটা রয়েছে। এবং তার সঙ্গে রয়েছে কিন্তু একটা সাইকোলজিক্যাল এক্সপোজার, অর্থাৎ বক্তা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু কোয়াইট ন্যাচারালি তার মনের গঠনটাকে তুলে ধরে এবং কখনো কখনো পার্সোনাল লেভেলের সাইকোলজিকে এবং ফিলসফিকে আমাদের সামনে তুলে ধরে, আবার কোনো কোনো ক্ষেত্রে জেনারেলাইজড ফর্মে ফিলসফিকে আমাদের সামনে তুলে ধরে, যেরকম আমরা দেখব দ্বিতীয় কেসটা এই কবিতার ক্ষেত্রে। তো অ্যাকচুয়ালি এই কবিতার পড়তে গিয়ে এই কথাগুলো যদি একটু মাথায় রাখো তাহলে কবিতাটা বুঝতে অনেক
ভালো একটা পরিস্থিতি থাকবে বা তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, দ্য লাস্ট রাইড টুগেদার, রাইড মানে অ্যাকচুয়ালি তখনকার দিনের কথা বলা হচ্ছে, তখন ঘোড়া ছিল, তখন তো আর বাইক ছিল না, এখন বাইক রাইডিং হয়তো হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই কবিতাটা পড়াতে গিয়ে আমি মজা করে বলি যে উত্তম কুমারের সেই যে আইকনিক দৃশ্য, এই পথ যদি না শেষ হয়, উত্তম সুচিত্রার সেই বাইক রাইডিং, তার সঙ্গে এই কবিতার একটা অদ্ভুত মিল রয়েছে। ওকে, জানি না গীতিকার এই কবিতা পড়ে এই গানটা লিখেছিলেন কিনা, তো যাই হোক না কেন, অনেকটা ওই এই পথ যদি না শেষ হয়, এই লাইনটাকে মাথায় রেখে এই কবিতাটা যদি পড়ো, তাহলে কিন্তু কবিতাটার মিনিং অনেক বেশি ক্লিয়ার হবে এবং অনেক ভালো লাগবে। তো এখানে আমরা মিট করবো একজন লাভারকে, যে কিন্তু রিজেক্টেড লাভার। রিজেক্টেড মানে এই নয় যে প্রথম প্রেমের প্রপোজালটা তার রিজেক্টেড হয়েছে, সম্পর্ক ছিল প্রেমিকার সঙ্গে, কিন্তু কোনোভাবে সেই সম্পর্কটা ক্যারি করা যাচ্ছে না। প্রেমিকা বলেছে যে ইটস নট পসিবল ফর হার টু ক্যারি দ্য রিলেশনশিপ। তো এই ক্ষেত্রে আমরা জেনারেলি যদি ধরে নিই, অন্যান্য ক্ষেত্রে লাভাররা কী করবে, হয় তারা খুব রেগে যাবে, নাহলে খুব মানসিকভাবে ভেঙে পড়বে, গালাগালির দিকে অনেকে চলে যেতে পারে, সব বিভিন্ন রকম আমাদের নেগেটিভ রেসপন্স আসতে পারে। কিন্তু এই প্রেমিক সম্পূর্ণ ব্যতিক্রমী একজন মানুষ, তিনি এই ব্যর্থতাটাকে কোনো নেগেটিভ অ্যাপ্রোচ থেকে দেখছেন না বা নেগেটিভ অ্যাপ্রোচ থেকে রেসপন্ড করছেন না। তিনি একটু চুপ করে থেকে ব্যাপারটাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন এবং মেনে নিয়ে প্রেমিকাকে রিকোয়েস্ট করবেন যে আমাদের জীবনে তো অনেক ভালো ভালো অভিজ্ঞতা এর আগে ছিল, তো শেষটা হোক ভালোভাবে, আমরা একবার শেষবার চলো ঘোড়ায় চড়ে ঘুরে আসি। এর আগে অনেকবার হয়তো তারা গেছে, কারণ লাস্ট রাইড কথাটা তাহলে আসতো না, তো লাস্ট কথা মানে এর আগেও কোনো প্রিভিয়াস রাইড বা রাইডস ছিল, তো সেই জন্য বলছে শেষবারের মতো চলো আমরা একবার ঘুরে আসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রেমিকা কি বললো বা আলটিমেটলি কী হলো, ডেফিনেটলি প্রেমিকা তার শেষ ইচ্ছাটাকে আর অপূর্ণ রাখেনি, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু দেখে নেব যে আলটিমেটলি এই কবিতাটা আমাদেরকে কী দিল বা কোথায় নিয়ে গেল। শেষ রাইড অ্যাকচুয়ালি তাদের পার্সোনাল লেভেলে কেমন ছিল, বা এই কবিতাটা আমাদের জন্য কী দিয়ে গেল। একটা ছোট্ট কথা বলে রাখি, ব্রাউনিংস রোবাস্ট অপটিমিজম এই কবিতার মূল সম্পদগুলোর মধ্যে একটা। ব্রাউনিং পার্সোনাল লাইফে বলেছিলাম যে খুব রোবাস্ট লাভার ছিলেন, কারণ তোমরা জানো বোধহয় এলিজাবেথ ব্যারেট, যাকে তিনি বিয়ে করেছিলেন, তিনি কিন্তু ফিজিক্যালি ঠিকঠাক ফিট ছিলেন না, এবং এলিজাবেথ ব্যারেটের তার যারা বাপের বাড়ির যে যদি স্পেয়ারটা তোমরা একটু খেয়াল করে দেখো, তার যারা বোনেরা ছিলেন মানে বিভিন্ন পারিবারিক সূত্রে, তারা অনেক বেশি সুন্দরী ছিলেন, কিন্তু ব্রাউনিং এলিজাবেথ ব্যারেটকেই ভালোবেসে বিয়ে করে বসলেন, এবং বিয়ের ক্ষেত্রে অনেক বাধা এসেছিল, কিন্তু কোনো বাধায় তিনি খুব একটা পাত্তা দেননি। তাই লাভার হিসাবে ব্রাউনিং অসাধারণ রোবাস্ট একজন মানুষ, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এইটাকে ভাববো যে ব্রাউনিংয়ের পার্সোনাল লাইফের যে একটা টাচ, সেই টাচটা কিন্তু এখানে অন্যভাবে এসছে। ওকে, সো দ্যাটস ইট। আমরা এবার কবিতা আলোচনায় যাব, দেখে নি কী রয়েছে। ওকে, মোট 10টা স্ট্যান্জা রয়েছে এই কবিতায়। আমরা আজকের ক্লাসে প্রথম 2 কি 3টে স্ট্যান্জা কভার করার চেষ্টা করব, বাদ বাকি পোর্শনটা পরের ক্লাসে। তো কবিতাটা শুরু হচ্ছে এইভাবে, আই সেড দেন ডিয়ারেস্ট সিন্স ইটস শো, সিন্স নাও অ্যাট লেংথ মাই ফেট আই নো, সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস, সিন্স অল মাই লাইফ সিমড মেইন ফর ফেলস, সিন্স দিস ওয়াজ রিটন অ্যান্ড নিডস মাস্ট বি, মাই হোল হার্ট রাইজেস আপ টু প্লেস ইউর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। সো কবিতাটা শুরু হচ্ছে নাটকীয়ভাবে, আই সেড, আমি বললাম, কোনো পূর্ব প্রসঙ্গ নেই, কিছু নেই, কী বললাম কেন বললাম সেটা আমরা আস্তে আস্তে করে জানতে পারবো বা আন্দাজ করতে পারবো অনেক ক্ষেত্রে। আই সেড, আমি বললাম, দেন, তাহলে, তাহলে কি, কেনই বা তাহলে, ডিয়ারেস্ট, হে প্রিয়তমা, তাহলে এইটাই হোক যে সিন্স ইটস সো, যেহেতু এইটা এইরকম ঘটছে, দ্যাট সিন্স নাও অ্যাট লেংথ মাই ফেট আই নো, অ্যাট লেংথ মিনস অ্যাট লাস্ট, আমি আমার ভাগ্যটা জেনে গেছি, আমি বুঝে গেছি আমার ভাগ্যে তুমি আর থাকবে না। সো শেষ পর্যন্ত আমি আমার ফেট বা নিয়তি জেনে গেছি, নিয়তিটাকে বুঝে নিয়েছি। যেহেতু এই ব্যাপারটা শেষ পর্যন্ত এইখানে গিয়ে দাঁড়াচ্ছে, সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস, যেহেতু আমার প্রেম এরপরে আর কোনো কিছু অ্যাভেল করবে না, নাথিং ইট উড গেট, এরপরে যেহেতু আর কিছু পাবে না, সিন্স অল মাই লাভ সিমড মেড ফর ফেলস, এখন যখন মনে হচ্ছে দাঁড়িয়ে যে আমার পুরো জীবনটা ব্যর্থতার জন্য তৈরি হয়েছে, আমার জীবনে অর্থ দাঁড়িয়ে গেছে ব্যর্থতা। সো এটা কখনো কখনো মনে হতে পারে, যেখানে তুমি খুব মেন্টালি অ্যাটাচ থাকবে, সেক্ষেত্রে সেখানে যদি রিভার্ভ আসে তাহলে মনে হবে জীবনটাই ব্যর্থ। ডেফিনেটলি এই অ্যাপ্রোচটা ঠিক নয়, এটাকে কোনোভাবেই খুব একটা সাপোর্ট করি না। তাৎক্ষণিকভাবে এটা মনে হয় এবং সেটাকে কাটিয়ে উঠতে হয়, অবশ্যই কাটিয়ে উঠতে হয়, ঠিক আছে।
সিন্স দিস ওয়াজ রিটেন অ্যান্ড নিডস মাস্ট বি, যেহেতু এটা লিখিত ছিল, লিখিত মানে অ্যাকচুয়ালি ইট ওয়াজ রিটেন ইন মাই ডেস্টিনি, আমরা বলি না কপালের লিখন কে খণ্ডাবে, যেহেতু এটা লেখাই ছিল, যেন আমার নিয়তিতে লেখা ছিল। অ্যান্ড নিডস মাস্ট বি, নিডস মানে হচ্ছে ইনডিসপেন্সেবলি, শিওরলি, এবং এটা অবশ্যই হবে, যেহেতু আমাদের একটা বিশ্বাস থাকে যে আমাদের কপালে যা লেখা থাকে, হোয়াট ইজ রিটেন আর হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, যা লেখা রয়েছে সেটা আর কখনো চেঞ্জ করা যাবে না। যেহেতু এটা লেখা ছিল এবং অবশ্যই হবে, তাই মাই হোল হার্ট, আমার সমগ্র অন্তর, রাইজেস আপ টু ব্লেস, এখানে ব্লেস মানে আশীর্বাদ করা নয়, এখানে ব্লেস মানে হচ্ছে প্রেজ করা, আমি পুরো অন্তর দিয়ে প্রেজ করছি ইউর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। কেন ব্লেস করছি বা কেন প্রেজ করছি? আমরা তো এই জেনারেলি দেখি যে প্রেমিকরা এই ধরনের ক্ষেত্রে বাস্ট আউট করে যায়, হতাশায় ভেঙে পড়ে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকে, ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের জায়গায় চলে যায় অনেকে, এগুলো সব খারাপভাবে ব্যাপারটাকে রেসপন্ড করে। কিন্তু ইনি ব্যতিক্রমী মানুষ, ইনি বলছেন যেহেতু আমি বুঝে গেছি শেষ পর্যন্ত যে এইটা আমার জীবনে ঘটবে, ব্যর্থতা আসবে এবং আমার জীবনে তুমি আর থাকবে না, আমার জীবনটা ব্যর্থতার জন্য তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে, এবং এটাও জানি আমি হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, যা নিয়তি লিখে রেখেছে সেটাকে মোছা যাবে না। এতগুলো যেহেতু আমি ব্যাপারটা বুঝে গেছি, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাকে কোনো কার্সিং করবো না, কোনো অ্যাবিউজ করবো না, আমি পুরো অন্তর দিয়ে তোমার নামটাকে প্রেজ করছি। এটা কি অদ্ভুত একটা অ্যাটিটিউড, খেয়াল করে দেখো। যখন প্রেম বা প্রেমের সম্পর্ক ঠিকঠাক জায়গা থাকে, আমরা সারাদিন হাজারবার তার নাম ভাবি, নাম ভাবলেই একটা মনে একটা অসাধারণ অনুভূতি আসে, সেই যে আবেগ, সেই যে এক্সুবারেন্স অফ ফিলিংস, সেই ফিলিংসটা নাম মানে প্রেমাস্পদের বা প্রিয় মানুষের নাম উচ্চারণ করলেই বা নাম মনে এলেই এই অনুভূতিটা হয়। সেই অনুভবটা তিনি বলছেন এখনও আমি একই রকমভাবে ফিল করব। মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লেস ইউর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস। হোয়াই প্রাইড অ্যান্ড হোয়াই থ্যাঙ্কফুলনেস? I am proud that I have been lucky enough to have the love of you, such a great lady in my life. তোমার মতো একজন মহিলার ভালোবাসা কিছুদিনের জন্য হলেও তো আমি পেয়েছি, এরপরে তুমি থাকবে না আলাদা ব্যাপার, কিন্তু এই ব্যাপারে আমি প্রাউড যে তোমাকে আমি প্রেমিকা হিসাবে পেয়েছিলাম। ইট ওয়াজ মাই লাভ টু হ্যাভ ইউর ফেভার ইন মাই লাইফ অ্যান্ড থ্যাঙ্কফুল, আমি থ্যাঙ্কফুল যে তোমার প্রতি, এই কারণে থ্যাঙ্কফুল যে তুমি আমার জীবনে ছিলে বা এসেছো। আই এম থ্যাঙ্কফুল অ্যান্ড ফিল মাই সেলফ লাকি অ্যান্ড ইটস এ ম্যাটার অফ প্রাইড টু মি, আমি গর্বিত অনুভব করছি তোমাকে প্রেমিকা হিসেবে কিছুদিনের জন্য পেয়ে। টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ, তুমি যে আশা আমাকে দিয়েছিলে ফিরিয়ে নাও, কোনো অসুবিধা নেই। আই ক্লেম ওনলি এ মেমারি অফ দ্য সেম, এই যে স্মৃতিটা আমাদের থেকে গেল, ঠিক আছে, এই স্মৃতি নিয়ে আমি থাকতে চাই। আই ক্লেম, আমি দাবি করব, এই সুন্দর যে সময়টা আমাদের কাটলো এতদিন, আমাদের সম্পর্কের ভালো দিকগুলো স্মৃতি নিয়ে আমি থেকে যেতে চাই। জাস্ট আ মেমারি অফ দ্য সেম হ্যাপি ফেজ দ্যাট হ্যাজ বিন দেয়ার ইন আওয়ার লাইফ অ্যান্ড দিস বিসাইড, এবং এর পাশাপাশি ইফ ইউ উইল নট ব্লেম, তুমি যদি দোষারোপ না করো, মানে তুমি ইফ ইউ ডোন্ট টেক অফেন্স অফ মাই প্রপোজাল, ইফ ইউ ডোন্ট মাইন্ড অফ মাই প্রপোজাল, ইউর লিভ, আমি তোমার পারমিশন এক্সপেক্ট করছি। আই আস্ক ফর ইউর পারমিশন ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি, আমার সঙ্গে শেষবারের মতো একবার চলো, ঘোড়ায় চড়ে ঘুরে আসবে চলো, এটা আমার রিকোয়েস্ট তোমার প্রতি। মাই মিস্ট্রেস বেইন দ্যাট ব্রাউ অফ হার্স, মিস্ট্রেস অন্য অর্থে নিও না, মিস্ট্রেসের একটা নেগেটিভ মিনিং হয়, ডেরিগেটিভ মিনিং হয়, এখানে মিস্ট্রেস মানে বিলাভেড, আমার বিলাভেড ভুরুটা কুঁচকে রাখলো কিছুক্ষণ, বেন্ট মানে বাঁকালো ভুরু। দোজ ডিপ ডার্ক আইজ ওয়ার ফ্রাইড ডিমার্স, ওই সমস্ত গভীর কালো চোখ, অ্যাকচুয়ালি এখানে একটু আনকমন ব্যাপার রয়েছে, ইউরোপিয়ান সার্কেলে কালো চোখ আমরা খুব একটা দেখি না, নীলচে চোখই বেশি দেখি, কিন্তু এই প্রেমিকের প্রেমিকা অন্যরকম ছিল, তার বিউটির মধ্যে ছিল কালো চোখের বিউটি। দোজ ডিপ ডার্ক আইজ ওয়ার ফ্রাইড ডিমার্স, যেখানে অহং যেন হেজিটেট করছিল। কেন অহং? অ্যাকচুয়ালি সুন্দরী মেয়েদের অহং একটু বেশি হয়, ডোন্ট মাইন্ড মাই ফিমেল ভিউয়ার্স। তো এটা ঘটনা, তাদের সৌন্দর্য হোক বা যে কোনোভাবেই হোক, বা এই মেয়েটি হয়তো ধনী পরিবারের মেয়েও হতে পারে, যারা ধনী পরিবারের মেয়ে হয় তাদের অহং আরেকটু বেশি থাকতে পারে। ওয়ান্স অ্যাগেন আই বেগ ইউর পার্ডন দ্য লেডিস শো, যারা মহিলা ভিউয়ার রয়েছেন প্লিজ আমার কথাটাকে অন্যভাবে নেবেন না। তো এই সুন্দরী মহিলাদের অহংয়ের যে জায়গাটা থাকে, সে অহং হয়তো তাকে একটু হেজিটেট করাচ্ছিল, যাবো কি যাবো না। সো সি ওয়াজ থিঙ্কিং ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড আ লিটল বিট। হোয়েন পিটি উড বি সফটিং থ্রু, যখন করুণা তার হৃদয়টাকে একটু নরম করলো। করুণা, অ্যাকচুয়ালি এই কথাটা আমার স্যার শ্রদ্ধেয় সুজন সরকার খুব রেগে যেতেন এই কথাটা, করুণা কিসের, করুণা কিসের, হ্যাঁ ঠিক করেছে, মেয়েটি তাকে না বলে দিয়েছে, ছেলেরা হবে বোল্ড, ঠিক আছে, একদম বোল্ড অ্যান্ড ডেয়ারিং হবে। তো যাই হোক না কেন, সেই স্যারের কথাটা মনে পড়ছে আজকে এখানে। তো যা এখানে বলতেন যে যদি আমি তোমাকে পাই তাহলে শেষ রাইডের মতো আমি খুব হ্যাপি হব। তো প্রথমে হেজিটেট করছিল মেয়েটি এবং
তার অন্তরে হয়তো আমার প্রতি একটু করুণা বা সফট ফিলিং এলো, এবং সেই সফট ফিলিংটা যখন সে ফিল করছিল বা আমি বুঝতে পারছিলাম না, দোজ মোমেন্টস ফিক্সড মি আ ব্রিদিং হোয়াইল অর টু। আমি বেটেড ব্রেথ, দম বন্ধ করা একটা পরিস্থিতিতে আমি অপেক্ষা করছিলাম কয়েক মুহূর্ত, ঠিক আছে। ফিক্সড মি, আমাকে যেন ফিক্স করে দিয়েছিল, স্থির করে দিয়েছিল, হোয়াইল অর টু উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স। তখন যেন জীবন মৃত্যুর মতো প্রশ্ন মনে হচ্ছিল। এটা অতিরঞ্জন এক্সাজারেশন। মেয়েটি তাকে হ্যাঁ কি বলবে না বলবে এই ব্যাপারে ডিসিশন নিতে পারছে না, সেই বিষয়টা জীবন মৃত্যুর প্রশ্ন, এটা বাড়িয়ে বলা। যাই হোক, এটা যেহেতু রোম্যান্টিক ফ্লেভার রয়েছে, রোম্যান্টিক কবিতার একটা অংশ বটে, সেক্ষেত্রে আমরা এই এক্সাজারেশনটাকে মেনে নেব, হাইপারবোলিক এক্সপ্রেশনটাকে আমরা মেনে নেব। উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স, রাইট। তারপরে মেয়েটি বললো বেশ ঠিক আছে চলো। দ্য ব্লাড রিপ্লেনিশড মি আগেইন। আমার পুরো দেহ যেন রক্তশূন্য হয়ে গেছিলো এর আগে, যখন মেয়েটি হ্যাঁ বলবে কি না বলবে তার জন্য আমি দম বন্ধ করে ওয়েট করছিলাম, সেই রক্ত যেন আবার ফিরে এলো। দ্য ব্লাড ফিল মি ব্যাক অ্যাজ ইফ। ওকে, এটাও অতিরঞ্জন। মাই লাস্ট থট ওয়াজ অ্যাটলিস্ট নট ফেইন। আমার শেষ ইচ্ছেটা, শেষ ভাবনাটা অন্তত ব্যর্থ হয়নি। আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড। তাহলে আমি এবং আমার প্রেমিকা, অ্যাকচুয়ালি এখানে গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে, মাই বিলাভেড আর মাই মিস্ট্রেস অ্যান্ড আই হওয়া উচিত ছিল। এটাকে আমরা আর্শ প্রয়োগ বা ওয়াইজ মিস্টেক হিসাবেই দেখবো। তোমরা জানো গ্রামাটিক্যালি 231 রুল থাকে, সো সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। যাই হোক, আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড, পাশাপাশি বসে আমি এবং আমার প্রেমিকা, শাল বি টুগেদার, একসঙ্গে যাব। ব্রিথ অ্যান্ড রাইট, একে অপরের নিঃশ্বাস গায়ে পড়বে, আমরা রাইড করতে থাকবো। সো ওয়ান ডে মোর অ্যাম আই ডেইফাইড। তাই আর একদিন আমার মনে হচ্ছে আমি যেন দেবত্বে উন্নীত হলাম। ডেইফাইড মিনস মেড গড লাইক অর এলিভেটেড টু দ্য লেভেল অফ ডিটিস। ওকে, আর একদিন যেন আমি দেবত্বে উত্তীর্ণ মনে হচ্ছে নিজেকে। কারণটা কি? স্বর্গীয় একটা অনুভূতি পাবো প্রেমিকার সঙ্গে কাছাকাছি বসে, যেখানে একে অপরের নিঃশ্বাস হয়তো টাচ করবে। অ্যাকচুয়ালি ঘোড়ায় বসলে প্রেমিকার নিঃশ্বাস প্রেমিককে টাচ করা সম্ভব নয়, প্রেমিকের নিঃশ্বাস প্রেমিকার গায়ে পড়তে পারে মেবি, বাট দ্য ক্লোজ ফিজিক্যাল টাচ দ্যাট দে উইল বি ফিলিং, সেটাই কথাই বলছি যে শ্যাল বি টুগেদার, ব্রিথ অ্যান্ড রাইট, সো ওয়ান ডে মোর আই এম ডেইফাইড, হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টু নাইট। এটা অসাধারণ লাইন। কে জানে যে আজ রাতে জগৎ শেষ হয়ে যাবে না? হতে পারে আমরা হয়ে গেলাম শেষ কাপল যারা হ্যাপিলি সময় কাটিয়েছে। হতে পারে আজকে কোনো বিপর্যয় নেমে এলো, ন্যাচারাল ক্যালামিটি। হতে পারে পৃথিবী আজকে ধ্বংস হয়ে গেল। তো যদি তাই ঘটে, তাহলে হয়তো শেষ ব্যক্তি হিসাবে আমরা দুজন থেকে যাবো যারা হ্যাপিলি টাইম কাটিয়েছিল। মেবি আমরাই হয়তো শেষ কাপল হয়ে গেলাম যারা কিনা শেষ হ্যাপিলি রাইডে গিয়েছিল। তো কে না জানে আজকে কি ঘটবে, এরপরে কি ঘটবে। হতে পারে পৃথিবী শেষ হয়ে যেতে পারে। তো এটাও একটু অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু অ্যাপ্রোচটা ফাটাফাটি। কি অ্যাপ্রোচ? লিভ ফর দ্য মোমেন্ট, এনজয় দ্য প্রেজেন্ট, ডোন্ট পন্ডার ওভার দ্য পাস্ট, ডোন্ট ওভার রোমান্টিসাইজ দ্য ফিউচার, সো লিভ ফর দ্য মোমেন্ট, লিভ ইন দ্য প্রেজেন্ট। তো এই ফিলসফিটাকে ইনি হাইলাইট করছেন। তো আজকে আমি এইখানটাতেই থামবো। বলেছিলাম যে প্রথম দুটো স্ট্যান্ডা হলো আজকে কভার করবো, বাদ বাকি কবিতাটা কিন্তু পরের ক্লাসে হবে। তো এক্স্যাক্টলি আশা করি কবিতার যেটা সেটিং বা ব্যাকগ্রাউন্ড, তার সাপেক্ষে কবিতাটাকে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। সো no more today. Meet you in the next class. Stay well, stay connected, stay happy. Thank you all.